খিদমাতুল মুসলিমিন মিডিয়া পরিবেশিত অডিও বুক সিরিজ হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ। বিনা মেঘে বজ্রপাতের মতো খবরটি এসে পৌঁছালো উত্তেজনা অস্থির হায়দ্রাবাদে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আর নেই। সময়টা 1948 সালের 11 সেপ্টেম্বর। মীর লায়েক আলী নির্ঘুম কাটালেন সারা রাত। নিজাম হয়ে পড়লেন কিং কর্তব্য বিমূঢ়, কারণ তিনি জাতিসংঘের চাইতেও বেশি নির্ভর করেছিলেন জিন্নাহর উপর। সেই জিন্নাহ না থাকার অর্থ হায়দ্রাবাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ রইল না, কারণ জিন্নাহবিহীন পাকিস্তানের তখন কিছু করার মতো তেমন আর কেউ ছিল না। হায়দ্রাবাদের মন্ত্রিসভা পরিষ্কার বুঝে গেল 20 তারিখে নয়, হয়তো আগামীকাল ভোরেই আক্রমণ শুরু করবে ভারত। কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ইদরুসকে তা বোঝানো গেল না। তার ধারণা 20 সেপ্টেম্বরের আগে ভারত আক্রমণ শুরু করবে না। তাছাড়া তার অতিরিক্ত উৎফুল্ল ভাব সেনা সন্নিবেশে নানা ত্রুটিতে উদ্বিগ্ন মন্ত্রিসভার পক্ষে প্রধানমন্ত্রী লায়েক আলী বিষয়টি নিজামের গোচরে আনলেন। বললেন সেনা প্রধানের রহস্যময় আচরণ নিয়ে। নিজাম প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হলেন, কিন্তু তখন আসলেই অনেক দেরি হয়ে গিয়েছিল। উদ্বেগ, উৎকণ্ঠা আর রাশ রাশ অস্থিরতাকে ধারণ করে হায়দ্রাবাদে আরেকটি সকাল হলো। মীর লায়েক আলীর বর্ণনা এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় সাক্ষী। সকালে খবর পেয়ে অনেক স্বস্তি পেলাম যে মঈন নওয়াজ এবং তার পরিবার নিরাপদেই করাচি পৌঁছেছে। আমি নিজামের সঙ্গে দেখা করলাম এবং আমরা তখনকার পরিস্থিতি ও পাকিস্তান কি করতে পারে তা নিয়ে আলোচনা করছিলাম। নিজাম জাতিসংঘের চাইতে জিন্নাহর উপর বেশি ভরসা করছিলেন। সেনাপ্রধানকে ডাকা হলো এবং তাকে আবারও জিজ্ঞেস করা হলো ভারতের আক্রমণ কতদিন পর্যন্ত ঠেকানো যাবে। সেনাপ্রধান সুনিশ্চিতভাবে বলেছিল যে যত সৈন্য নিয়েই ভারত আক্রমণ করুক না কেন 8 সপ্তাহের আগে রাজধানীতে পৌঁছাতে ব্যর্থ হবে। কথাটা তিনি দৃঢ়তার সঙ্গে নয়, বললেন বেশ হাসি খুশিভাবে। তাছাড়াও আমি চিন্তিত ছিলাম যে ভারতের কংগ্রেসের যেসব সদস্য আমাদের দেশে অনুপ্রবেশ করেছে এবং যারা কিনা KM মুন্সির সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে চলত এবং তার আদেশ মানত, তারা কোনো চাল চালে কিনা। দেশের মুসলিম ও হিন্দুদের মধ্যে তখন পর্যন্ত কোনো বিরোধ সৃষ্টি হয়নি এবং মাতৃভূমিকে রক্ষায় সবাই ঐক্যবদ্ধ ছিল। কিন্তু কিছু হিন্দু বুদ্ধিজীবী ছিল যারা ভারতের পক্ষে ছিল, আর কিছু মুসলমানও ছিল যারা কিনা মুন্সির কুবুদ্ধিতে উদ্বুদ্ধ হয়েছিল। তখন একটা সম্ভাবনা ছিল যে ভারতের চালে তারা দেশের ভেতর বিশৃঙ্খলা ও অন্তর্ঘাত সৃষ্টি করবে। পান্না লাল নামে এক হিন্দু ও তার পরিবারকে আমি আশ্রয় দিয়েছিলাম, কারণ সে ভয়ে ছিল যদি তার পরিবারের কোনো ক্ষতি করা হয়। সে আমাকে জিজ্ঞেস করেছিল আমরা কি হায়দ্রাবাদকে রক্ষা করতে পারবো কিনা। আমি বলেছিলাম আমি জানি না, কিন্তু আমরা হেরে গেলেও যুদ্ধ করে হারব, কখনো আত্মসমর্পণ করব না। ভারতের গভর্নর জেনারেল রাজগোপালচারীর কাছে নিজাম অনুরোধ করেছিলেন যাতে তিনি তার ক্ষমতা ব্যবহার করে চেষ্টা করে দেখেন ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কিছু করা যায় কিনা। তিনি কথা দিয়েছিলেন সর্বোচ্চ চেষ্টা করবেন। নিজাম রাজাজির কাছে অনুরোধ করেছিলেন শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নিতে। রাজাজির কাছ থেকে যে উত্তর এলো তা হলো এমন যে নিজাম আমন্ত্রণ জানাবে ভারতকে যেন রাজধানীতে তাদের সেনাবহর স্থাপন করে এবং ভারত সরকারের সব প্রস্তাব মেনে নেয়। এমনই সময় পূর্ব সীমান্তে একটি ঘটনা ঘটে গিয়েছিল। ঠিক যেমন পশ্চিম সীমান্তে ভারতের কিছু বড় ছিটমহল ছিল যা কিনা ছিল হায়দ্রাবাদের সীমানার ভেতর, তেমনি পূর্ব সীমান্তে ভারতের সীমানার ভেতরে হায়দ্রাবাদের কিছু ছিটমহল ছিল। যদিও প্রকৃত অর্থে বলা যায় যে ওইসব অঞ্চল ভারতেরই দখলে ছিল, কারণ ভারত হায়দ্রাবাদের কোনো সরকারি কর্মকর্তাকে ভারতীয় অঞ্চল পার হয়ে হায়দ্রাবাদে ওসব ছিটমহলে ঢুকতে দিত না। যদিও হায়দ্রাবাদ নানাভাবে তার বিরোধিতা করেছিল, কিন্তু সেসব কোনো কাজেই আসেনি। তবু শুধু প্রতিবাদ করা ছাড়াও হায়দ্রাবাদ আর কিছু করার ছিল না। একটি দুঃখজনক ঘটনার পর থেকে কোনো ধরনের প্রতিশোধমূলক কাজ ছিল সম্পূর্ণ নিষেধ, যা কিনা ঘটেছিল নানেজে পশ্চিম সীমানায়।
পশ্চিমে কোদাত গ্রামে আর্মির একটা ছোট দল পাঠানো হয়েছিল, যা কিনা সীমানার ভেতরেই ছিল। অঞ্চলটিকে ডাকাতের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই দলটিকে পাঠানো হয়। এক সকালে ট্যাঙ্ক বহর নিয়ে হঠাৎ ভারত সেখানে আক্রমণ চালায়। পুরো গ্রামটি অল্প সময়ের মধ্যে জ্বালিয়ে দেয় তারা। হায়দ্রাবাদের যে সেনাদল সেখানে ছিল তারা কোনো রকম হামলা না চালালেও তাদের ওপর গুলি চালায় ভারতীয়রা। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। এসব ছাড়া আর্মি হেডকোয়ার্টারে যেসব বেতারের সংবাদ পৌঁছায় তাতে ধরে নেওয়া হচ্ছিল যে ভারত সম্ভবত তাদের আগ্রাসনের প্রধান আক্রমণটা শুরু করে দিয়েছে। ভারতীয় সেই বাহিনী পরে হায়দ্রাবাদের সীমানা পার হয়ে হায়দ্রাবাদের ভেতরে ভারতের যে ছিটমহলগুলো রয়েছে মুনিগালা জমিদারিতে এসে অবস্থান করে, যা কিনা ছিল হায়দ্রাবাদের সীমানার 50 মাইল ভেতরে। যদিও হায়দ্রাবাদ এর সীমানার ভেতরে ভারতীয় বাহিনী ঢুকে পড়েছিল, তবুও হায়দ্রাবাদের কিছুই করার ছিল না। যদিও হায়দ্রাবাদের ছোট সেনাবাহিনী দলটি তেমনভাবে সুদৃঢ় ছিল না, তবুও তাদের অপ্রস্তুত অবস্থা এবং অজ্ঞাত থাকাটা ছিল আশ্চর্যের বিষয়। তাছাড়া আরও বড় সমস্যা ছিল এই যে একটি ভারতীয় ট্যাঙ্ক বহর তখন রাজধানীর 50 মাইলের মধ্যে অবস্থান করছিল, অথচ সেনাপ্রধানের মধ্যে এজন্য কোনো উদ্বেগই লক্ষ্য করা গেল না। নিজাম দ্রুতই একটি মিটিং আয়োজন করলেন। মিটিংয়ে সবাই সেনাপ্রধানের অপরিপক্কতার জন্য হতাশা ব্যক্ত করছিল। আমি ঘটনাটিতে অবাক হয়েছিলাম। সেনাপ্রধানকে সতর্ক করে দেওয়া হয় এবং ভারতীয় আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। বিষয়টির গুরুত্ব ব্যক্ত করতে গিয়ে আমি নিজামকে অনুরোধ করি যেন যে কোনো মুহূর্তে সেনাবহর পরিচালনা করতে পারার মতো আমাকে একটি লিখিত আদেশ দেন। বিকালের মধ্যেই তা দেওয়া হয়। যদিও ততক্ষণে আমরা বুঝতে পারছিলাম যে ভারতীয় আক্রমণ 20 তারিখেই হবে। সবসময়ের মতোই খুব গভীর রাতে আমি ঘুমাতে যাই। আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু টেলিফোনের শব্দ আমাকে জাগিয়ে তোলে। এত রাতে শুধু মন্ত্রীরা, পুলিশ ও সেনাবাহিনী ছাড়া আমার সঙ্গে যোগাযোগের সামর্থ্য কারও ছিল না। আমি বুঝতে পারলাম ফোনটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। আমি ফোন ধরলাম এবং অপর প্রান্তে পুলিশ প্রধান ছিলেন। তিনি আমাকে জানালেন যে কায়েদি আজম জিন্নাহ মৃত্যুবরণ করেছেন। আমি খুবই অবাক ও বিস্মিত হই, কিন্তু নিজেকে আবার নিয়ন্ত্রণে আনি। আমি বুঝতে পারছিলাম না আমি কি ঘুমের মধ্যেই ছিলাম না সজাগ ছিলাম। আবার পর মুহূর্তেই বুঝতে পেরেছিলাম সবই সত্য, নির্মম সত্য। আমাকে জানানো হলো সংবাদটি করাচি থেকে নিশ্চিতভাবেই সংগ্রহ করা হয়েছে। সংবাদটি নিজামের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। আমি শত ক্লান্ত থাকলেও 1 ঘন্টা চেষ্টা করে ঘুমোতে না পেরে উঠে গেলাম। আমি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে তার আত্মার জন্য শান্তি কামনা করে দোয়া করলাম এবং দিনের জন্য প্রস্তুত হলাম। আমি নিজামকে অন্যান্য সময়ের চেয়ে আগেই কল দিলাম এবং ঠিক করা হলো যে মক্কা মসজিদে জনগণকে নিয়ে শোক পালন করা হবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপর আমরা এই অবস্থায় কি করা হবে তা নিয়ে আলোচনায় বসলাম। আমি নিজামকে বলেছিলাম, জিন্নাহর মৃত্যুর ফলে এখন যে কোনো মুহূর্তেই ভারতের আক্রমণ আশঙ্কা করা যেতে পারে। নিজাম আমার সঙ্গে একমত হলেন না। বললেন, ভারত চাইবে না বিশ্বের কাছে তাদের বর্বর রূপ তুলে ধরতে। তারপরও আমরা একমত হলাম যে পাকিস্তান এখন আর কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। পরে আমি সেনা হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রস্তুতির খবর নিলাম। আমাদের সেনাবাহিনীটি ছিল প্রয়োজনের তুলনায় খুবই ছোট। পদাতিক সৈন্যবাহিনীর ব্যাটালিয়ন আমাদের ছিল 10-এরও কম। এছাড়াও আরও কিছু বাহিনী আমাদের ছিল, কিন্তু তাদের ছিল শুধুই আনুষ্ঠানিক তাৎপর্য। যদিও 10টির মতো ব্যাটালিয়ন ছিল, কিন্তু তাদের অস্ত্রশস্ত্র এবং সরঞ্জামাদি ছিল খুবই সামান্য। অস্ত্র বলতে ছিল 303টি রাইফেল এবং স্ট্যান্ড গান। প্রতিটি ইউনিটে কিছু সংখ্যক ব্রেন গান এবং কিছু 2 ইঞ্চি ও 3 ইঞ্চি মর্টার ছিল। ট্যাঙ্ক বিধ্বংসী মাইনের পরিমাণ ছিল খুবই কম, আর যাও ছিল তা যেসব স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে ভারতের ট্যাঙ্ক বাহিনীর হানা দেওয়ার সম্ভাবনা ছিল। ইউনিটগুলোর সবচেয়ে বড় অভাব যেটা ছিল তা হলো ফিল্ড গানের অভাব। যদিও অনেক চেষ্টা করা হয়েছিল কিছু ওরলিকন গানের ব্যবস্থা করার, কিন্তু তা সম্ভব হয়নি। সৈন্যবাহিনীর অবস্থান ও মূল ব্যবস্থা নেওয়া হয়েছিল দক্ষিণ পূর্ব সীমান্তে। একটি বাহিনী অবস্থান করছিল পূর্বের সীমান্ত এলাকায়।
একটি অবস্থান ছিল উত্তর পূর্ব সীমানায়, একটি ছিল পূর্বে, এবং আরও একটি বাহিনী অবস্থান করছিল দক্ষিণ পশ্চিমে। একটি বাহিনী বিদারে অবস্থান করানো হয়েছিল, যাতে করে পূর্বে, উত্তর পূর্বে কিংবা উত্তরে কোনো দরকার পড়লে সেখানে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু এটি তখনও সেখানে অবস্থান নেয়নি, বরং পরবর্তী সময়ে এটিকে সেখানে পাঠানোর কথা ছিল। একইভাবে নাকরাকল অঞ্চলেও একটি বাহিনী অবস্থান ছিল, যাতে করে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে কোনো সাহায্যের দরকার পড়লে তাদের সেখানে পাঠানো যায়। ঠিক একইভাবে অন্যান্য ময়দানেও কিছু ছোট ছোট দল ঠিক করে রাখা হয়েছিল, যাদের মধ্যে অনেক স্বেচ্ছাকর্মীও যোগদান করেছিল। হেডকোয়ার্টারেও ছোট একটি বাহিনীর অবস্থান ছিল। দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পশ্চিম এবং দক্ষিণ থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম ছিল। ভারত পরিকল্পনা করছিল একাধিক অঞ্চল থেকে একই সঙ্গে হামলা চালানোর। তাদের মূল লক্ষ্য ছিল রাজধানী দখল করা। আমি সেনাবাহিনীর প্রধানকে উৎফুল্ল দেখেছিলাম, যা ওই সময় আমি আশা করিনি। আমি তাকে বলেছিলাম, জিন্নার মৃত্যুর কারণে ভারত তাদের আক্রমণ এগিয়ে আনতে পারে। যে কোনো মুহূর্তে ভারত আক্রমণ শুরু করতে পারে। নিজামের মতোই সেও আমার সঙ্গে একমত হলো না, কিন্তু আমাকে নিশ্চয়তা প্রদান করল যে তার বাহিনী সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমি তবু অনেক অস্থির ছিলাম। আমাদের ক্ষুদ্র সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্রের অভাবের কথা জেনে আমি শান্তিতে থাকতে পারছিলাম না। মক্কা মসজিদে পূর্ব ঘোষণা অনুযায়ী শোক পালন অনুষ্ঠান সম্পাদিত হয়েছিল। অনেক লোক এসেছিল তখন। পরে আমি মুন্সির সঙ্গে পূর্ব পরিকল্পনা মোতাবেক দেখা করলাম। তার মধ্যে অনেক ছলছাতুরি লক্ষ্য করলাম। মুন্সিকে মনের কথা প্রকাশের জন্য ব্যস্ত দেখাচ্ছিল। মুন্সির কথা থেকে আমাকে বুঝে নিতে হচ্ছিল যে সেখানে কতটা সত্য ছিল এবং কতটা সে তার পরিকল্পনা থেকে বলছিল। সত্যবাদিতা তার চরিত্রের অংশ ছিল না, কিন্তু ততদিনে আমি বুঝতে পারতাম কোনটা সে সত্য বলছে আর কোনটা বানোয়াট। তার সঙ্গে আমার আলোচনা এক বিষয় থেকে অন্য দিকে চলে যাচ্ছিল। মুন্সি আমাকে তখন বলেছিলেন, ভারতের আক্রমণ খুব শীঘ্রই আশা করা যায়। আমি তখন তাকে পরামর্শ দিয়েছিলাম, যদি তাই হয় তবে সে যেন যুদ্ধ করার আগেই হায়দ্রাবাদ ছেড়ে চলে যায়। কিছু মুহূর্তের জন্য সে হতবাক হয়ে গিয়েছিল এবং বুঝতে পারছিল না কি বলবে। সে যখন হুঁশে এসেছিল তখন বলল, এটার সম্ভাবনা খুবই কম যে ভারত সরকার তাকে সেই অনুমতি প্রদান করবে। সে আমাকে এটাও মনে করিয়ে দেয়, হায়দ্রাবাদের একজন প্রতিনিধি জেনারেল ভারতে রয়েছে। আমি তাকে বলেছিলাম, ভারত যেমন আচরণ করবে আমরাও তেমন আচরণ করব। আমি তাকে আবারও বললাম, তবুও সবচেয়ে ভালো হয় যদি মুন্সি ভারতে ফিরে যায়। যদি যুদ্ধ শুরু হয়ে যায় তবে তার জন্য উপযুক্ত ভালো স্থানে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু তাকে এবং তার কর্মচারীদের বাইরের কারো সাথে যোগাযোগের কোনো সুযোগ দেওয়া হবে না। তাকে দেখে আমার মনে হয়েছিল সে খুব অস্বচ্ছন্দ অনুভব করছে। সে আমাকে বলল, তাকে মুক্ত অবস্থা রাখলেই সে হয়তোবা কিছু সাহায্য করতে পারবে। আমি জবাবে তাকে কিছুই বললাম না। মুন্সি আমাকে বলল, ভারত আগে যে সময় নির্ধারণ করেছিল তার আগেই আক্রমণ চালাতে পারে। ব্রিটিশদের যেভাবে দেওয়া হয়েছিল সেভাবে হায়দ্রাবাদ যদি নিজ রাজধানীতে ভারতকে সেনাবল রাখার ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে ভারত আক্রমণ চালাবেই। সে নিশ্চয়তা প্রদান করেছিল যে হায়দ্রাবাদে ভারতের সেনাবাহিনী প্রবেশ করলেও সবাই নিজ নিজ অবস্থানে বহাল থাকতে পারবে, ফলে সবাই খুশি থাকবে, কোনো সমস্যাই সেখানে হবে না। মুন্সির সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ হয়েছিল। যুদ্ধ শুরু হলে তার কি হবে, সে কি করবে এসব নিয়েও। তার কথায় বোঝা যাচ্ছিল আক্রমণের সময় ঘনিয়ে আসছে। মুন্সি অনেক রাত পর্যন্ত ছিল এবং সে চলে যাওয়ার পর নিজামকে জানানো সম্ভব ছিল না এসব বিষয় সম্পর্কে, কিন্তু আমি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছিলাম। আমি তাকে বলি, হয়তোবা সকালেই ভারত আক্রমণ শুরু করবে। তিনি আমার কথায় অবাক হয়েছিলেন, কারণ তার কাছে যে রিপোর্ট ছিল তা অনুযায়ী 20 তারিখের আগে আক্রমণ চালানো শুরু হবে না। আমি ক্লান্ত হয়ে ঘুমোতে গিয়েছিলাম এবং পরদিন দেরিতে ঘুম ভাঙে। আমি জানতে চাইলাম আমার জন্য কোনো ফোন কল এসেছিল কিনা এবং জানলাম যে কোনো কল আসেনি। যদি ভারত আক্রমণ করত তবে ততক্ষণে আমি জেনে যেতাম। তখন আমি বুঝতে পারলাম হয়তোবা সেনাপ্রধানের রিপোর্টটি সঠিক ছিল। 20 তারিখের আগে
ভারত হামলা করবে না। প্রতিদিনের মতোই আমি নিজামের সঙ্গে দেখা করতে গেলাম। ভারত আক্রমণ করলে কি হবে, কতদিন তাদের আটকে রাখা যাবে, সেনা কমান্ডার কি মনে করেন, এসব নিয়ে আমরা আলাপ করেছিলাম। আমি নিজামকে বলেছিলাম যেটা আমাকে সবচেয়ে চিন্তিত করেছিল সেটা হলো সেনাবাহিনীর প্রধানের নিশ্চয়তা দেখে। আমার মনে হচ্ছে সে পরিস্থিতির গুরুত্ব আন্দাজ করতে পারছে না, অথবা অন্য কিছু। আমি নিজামের সঙ্গে তার বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছিলাম এবং নিজাম আমার সঙ্গে একমত হলেন। বললেন আমি যেন সেনাপ্রধানের পদ অন্য কাউকে প্রদান করি, যা কি না তখন একটি কঠিন কাজ ছিল। তাছাড়া বিষয়টি অনেক দেরিতে আমাদের বোধগম্য হওয়ার কারণে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে। অনেক আলাপ আলোচনা করে পরে দেখা গেল কারো পদ পরিবর্তন করলে নানা সমস্যা হতে পারে। ফলে সব যেমনটি ছিল তেমনই থাকতে দেওয়া হয়েছিল এবং আমরা দোয়া করছিলাম যেন সব ভালোই ভালোই হয়। অবশেষে এলো সেই অভিশপ্ত দিন, 13 সেপ্টেম্বর 1948। ভোরবেলা ভারত গোটা পৃথিবীর তাবৎ বাদ প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল হায়দ্রাবাদের উপর। আসলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভারত হায়দ্রাবাদের সেনা অভিযানের বিষয়টি চূড়ান্ত করে ফেলেছিল। অপেক্ষায় ছিল উপযুক্ত সময়ের। 11 সেপ্টেম্বর জিন্নার মৃত্যু তাদের সেই সুযোগটি এনে দেয়। জিন্নার মৃত্যুর সঙ্গে সঙ্গে মাঝখানে একদিন বাদ দিয়ে শুরু করে আক্রমণ। ভারত ধারণা করেছিল সমগ্র পাকিস্তান এখন সুখে মুহ্যমান। এই সময় হায়দ্রাবাদ আক্রমণ করলে পাকিস্তানের তরফ থেকে কোনো প্রকার বাধা হয়তো আসবে না। ভারতের এই অনুমান যে সঠিক ছিল তা আক্রমণের পর বোঝা গেল। পাকিস্তান সেদিন হায়দ্রাবাদের পাশে দাঁড়ানো দূরে কথা কোনো পদক্ষেপই নিতে পারেনি। এছাড়া এই সর্বগ্রাসী আক্রমণ শুরুর আগেই ভারত হায়দ্রাবাদের কিছু রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বুদ্ধিজীবীর মতো সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আল ইদ্রুসকে কিনে ফেলেছিল। বাংলার বিশ্বাসঘাতক মির্জাফরের মতোই এই আল ইদ্রুস নিজাম ও প্রধানমন্ত্রীকে ধোঁকা দিয়ে সেনাবাহিনীর উন্নয়নের গতি রুদ্ধ করে রেখেছিল। সেনাবাহিনীকে ফেলে রেখেছিল প্রায় অপ্রস্তুত অবস্থায়। দেশের গুরুত্বপূর্ণ অনেক সীমান্ত রেখেছিল অরক্ষিত অবস্থায়। নিজাম ও প্রধানমন্ত্রীর কাছে বারবার ভুল তথ্য দিয়ে তিনি তাদেরকেও করে ফেলেছিলেন বিভ্রান্ত। যুদ্ধের মানচিত্র, দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালবার সম্পর্কেও তাদের রেখেছিলেন অন্ধকারে। ভারতীয়রা সেনাপ্রধানের মাধ্যমেই হায়দ্রাবাদকে ভেতর থেকে দুর্বল করে তারপর শুরু করল আক্রমণ। ভারত সারা পৃথিবীকে এখনও বোঝানোর চেষ্টা করে হায়দ্রাবাদে কোনো সেনা অভিযান হয়নি। হায়দ্রাবাদের জনগণকে রক্ষার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিতান্ত বাধ্য হয়ে নেওয়া হয়েছিল কিছু পুলিশি অ্যাকশন। আদতে তাদের এই কথা ডাহা মিথ্যা কথা, কারণ সেই সময়কার ভারতীয় সেনাবাহিনীর অর্ধেক অংশ হায়দ্রাবাদ আগ্রাসনে অংশ নিয়েছিল। ভারত এই সামরিক অভিযানের নাম দিয়েছিল অপারেশন পোলো, আর এই অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জেনারেল JN চৌধুরীকে। জয়ন্তনাথ চৌধুরী তার নেতৃত্বে দেয়া হয় একজন লেফটেন্যান্ট জেনারেল, 3 জন মেজর জেনারেল সহ সেনাবাহিনী ও বিমান বাহিনীকে। হায়দ্রাবাদের অভিযানে নীল নকশা প্রণয়ন করেন জেনারেল EN গোরদাদ। তিনি ছিলেন সাউদার্ন কমান্ডের GSO। হায়দ্রাবাদ অভিযানে ভারত ব্যবহার করে একটি আর্মার্ড ব্রিগেড, 17 ডোগরা রেজিমেন্টের 3rd ক্যাভেলারি, 9ম ব্যাটালিয়ন, 3টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, অতিরিক্ত আরও 3টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, 3 রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি, একটি অ্যান্টি ট্যাঙ্ক রেজিমেন্ট, 18 ক্যাভেলারি, সার্ভিস মেইনটেন্যান্স ট্রুপস, বিপুল সংখ্যক ফোরম্যান এবং স্টুয়ার্ট ট্যাঙ্ক, রয়্যাল ইন্ডিয়ান বিমান বাহিনী। ভারতের বিশাল বিপুল সামরিক আগ্রাসনের বিপরীতে হায়দ্রাবাদের ছিল সেনা সদস্য 22,000, 8টি 25 পাউন্ডের কামান, 3 রেজিমেন্ট সেনা যানবাহন, 10,000 পুলিশ ও কাস্টম বাহিনী, কাশিম রিজভির বেসামরিক স্বেচ্ছাসেবক রাজাকার, যাদের অস্ত্র বলতে ছিল লাঠি ও কিছু বর্শা। অর্থাৎ একটি প্রায় অস্ত্রবলহীন দেশের বিরুদ্ধে ভারত তার বিপুল সেনাশক্তি, পদাতিক বাহিনী,
ট্যাঙ্ক ও বিমান বাহিনীর সহায়তায় পরিচালনা করে ভয়াবহ সাঁড়াশি আক্রমণ। তাকে বাধ্য করে আত্মসমর্পণে। তারপর চুক্তি সব পায়ের তলায় মারিয়ে জারি করে সেনাশাসন। আর জাতিসংঘ সেই ঘোর সংকটকালে হায়দ্রাবাদের পাশে না দাঁড়িয়ে পরোক্ষভাবে সহায়তা করেছিল ভারতকে, যাতে তারা দেশটিকে পুরোপুরি দখল নিতে পারে। এজন্যই নিরাপত্তা পরিষদে হায়দ্রাবাদ সংক্রান্ত যে আলোচনা হওয়ার কথা ছিল 16 সেপ্টেম্বর, তা 4 দিন পিছিয়ে 20 তারিখে নির্ধারণ করা হয়েছিল। কারণ জেনারেল আল ইদ্রুস ভারতকে 8 সপ্তাহ আটকে রাখার নামে যে ধারণা দিয়েছিল, তা যে 18 সেপ্টেম্বরের সম্পন্ন হবে সেটা নিজাম ও মীর নায়েক আলী না জানলেও জানত ভারত। হয়তো ভারতের কারণেই 20 তারিখে অধিবেশন ডাকে নিরাপত্তা পরিষদ। এই পরিষদ বসার 2 দিন আগেই কেল্লাফতে করে ফেলবে ভারত। তখন 20 তারিখে কোনো আলোচনারই আর দরকার হবে না। এবার 13 সেপ্টেম্বর ভারতের আক্রমণ শুরুর পর থেকে বাকি ধারা বিবরণ লায়েক আলীর জমানি থেকে শুনে নেওয়া যাক। সময়টি ছিল 13 সেপ্টেম্বরের সকাল। বিছানার পাশে রাখা ফোনের শব্দে আমার ঘুম ভেঙে যায়। টেলিফোন রিসিভ করার আগেই আমার মনে হচ্ছিল ভারতের আক্রমণের বিষয়ে জানানোর জন্যই হয়তো বাড়িটা বাজছে। আমার সন্দেহ সত্যি হয়েছিল। এটি ছিল আর্মি হেডকোয়ার্টার থেকে সরাসরি ফোন কল। সেনাবাহিনীর প্রধান ছিলেন লাইনে। তিনি আমাকে বলেছিলেন শেষ 15 মিনিটের মধ্যে তার কাছে 4টি তথ্য এসেছে যে ভারত বিশাল সৈন্য নিয়ে তাদের আক্রমণ শুরু করেছে। আমার সঙ্গে কথা বলার সময় তিনি আমাকে আরও কিছু তথ্য দিলেন। বিদর, আওরঙ্গাবাদ ও ওয়ারাখালে ভারতীয় বিমান বাহিনী বিপুল পরিমাণে বোমা ফেলছে। তিনি জানতে চেয়েছিলেন তার কি করা উচিত। আমি তাকে বললাম, আপনার কি ধারণা, আমি আপনাকে কি বলবো? এবং আরও যুক্ত করলাম, এখনই সৈন্যদের বলুন ভারতের আক্রমণ ঠেকাতে। তিনি আমার কথায় সায় দিয়ে ফোন রেখে দিলেন। আমি তাকে আবারও কল দিলাম এবং জানালাম সব ঘটনার আপডেট যেন আমাকে একটু পরপর দেওয়া হয়। আমাকে জানালেন যে তিনি তার অফিসে যাওয়ার জন্য প্রস্তুত, সেখান থেকেই সব পরিচালনা করবেন। আমি তাকে সাধুবাদ জানিয়ে সৌভাগ্য কামনা করেছিলাম। এটা ছিল আমার ঘুম থেকে ওঠার সাধারণ সময়ের চাইতে আধা ঘন্টা আগে। এরপর আমি ফজর নামাজ পড়ে সারাদিনের জন্য প্রস্তুত হলাম। কিছু মিটিংয়ে অংশ নিলাম। পুলিশ প্রধানের সঙ্গে জরুরি আলাপ সেরেছিলাম। আরও কিছু আলাপ হয়েছিল আর্মি হেডকোয়ার্টারের সঙ্গে। আরও কিছু এলাকায় ভারতীয় বিমান বাহিনী নির্বিচারে বোমা নিক্ষেপ করেছিল। নিজামের কাছে যাওয়ার আগে আরও একবার আর্মি হেডকোয়ার্টারে কল দিয়েছিলাম। আর্মি চিফ খুব ব্যস্ত ছিলেন। তখন জানা গেল যে তাদের প্রধান আক্রমণ স্থান হল পূর্ব দিক থেকে সোলাপুর হায়দ্রাবাদ রাস্তা দিয়ে এবং পশ্চিমে মাসুলিপাতাম হায়দ্রাবাদ রাস্তা ধরে। শেরমান ট্যাঙ্ক নিয়ে ভারতীয় আর্মি এই এলাকা দিয়ে এগিয়ে আসছিল। এছাড়াও উত্তর পূর্ব এলাকাগুলোতে হামলায় ব্যবহৃত হচ্ছিল হালকা ট্যাঙ্ক, বর্মবিশিষ্ট গাড়িসহ আরও বিভিন্ন অস্ত্র। উত্তরে ভারতীয় সেনারা প্রবেশ করছিল রেলপথে। রেলে তারা ওয়ার্দা নদী পাড়ি দিয়ে এগিয়ে আসছিল। পশ্চিমে তাদের মূল ধাক্কার পাশাপাশি বর্ডারের বিভিন্ন স্থান চিরে ভারতীয় সেনারা এগিয়ে আসছিল। পূর্ব থেকে দক্ষিণের দিকে এগিয়ে আসার রিপোর্ট পাওয়া যাচ্ছিল। সেদিকে 5টি স্থান থেকে ভারতীয় সেনারা এগিয়ে আসছিল। এছাড়াও জানা গেল তুঙ্গভদ্রা নদী পাড়ি দেওয়ার চেষ্টা করছে কিছু ভারতীয় সেনা। তারা নদী পাড়ি দেওয়ার জন্য রেলপথে সেতু ব্যবহার করছে। আর্মি চিফ মানচিত্রে যেসব স্থান দিয়ে ভারত আক্রমণের করছে সেসব স্থান চিহ্নিত করার জন্য ডট বসাচ্ছিলেন। কিছুক্ষণ পর দেখা গেল পুরো মানচিত্র ডট বসাতে বসাতে ভরে গেছে। সোলপুরে গিয়ে ভারত আগে থেকেই শক্তি সঞ্চয় করছিল, যাতে তাদের মূল আক্রমণ স্থানকে তারা আরও শক্তিশালী করে তুলতে পারে। বেশ কয়েক মাস আগে থেকেই ভারত সেখানে প্রস্তুতি গ্রহণ করছিল। আশেপাশের এলাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে সাধারণ জনগণ সেখানে চলাফেরা করতে না পারে। সেখান থেকে রাজধানী আক্রমণের জন্য ভারতের 2টি বিকল্প রাস্তা ছিল। হায়দ্রাবাদ রক্ষাকারী বাহিনীর চেয়েও ভারতের কঠিন শত্রু হয়ে দাঁড়িয়েছিল হায়দ্রাবাদের ভূপ্রকৃতি। পূর্ব থেকে ভারত কোন পথে আক্রমণ করবে তা আগে থেকে অনুমান করে সেখানে বসানো হয়েছিল প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। এলাকাটি ছিল নলদ্রাগ গিরিপথ। সেই গিরিপথে 25 পাউন্ডের ফিল্ড গান বসানো হয়েছিল, যাতে শত্রু সেখান দিয়ে এগুতে না পারে। সেখানে একটি সেতু ছিল। পরিকল্পনা ছিল
সেই সেতুটি উড়িয়ে দেওয়া হবে। সেই সেতু দিয়ে আসতে না পারলে শত্রুকে অনেক দূর ঘুরে আসতে হবে, নয়তোবা সেই স্থান পার হয়ে সম্ভব হতো না, কারণ সেখানকার ভূপ্রকৃতি এমন ছিল। গিরিপথ পেরিয়ে যে এলাকাটা পড়ে তা হলো ওসমানাবাদের হেডকোয়ার্টার, যা তখন অপরাজিত ছিল। দ্বিতীয় প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হয়েছিল মানজেরা নদীর তীরে। সেটা ছিল এবড়োথেবড়ো এবং উঁচু নিচু। এখানে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল যাতে করে বিদর যাওয়ার পথে শত্রুদের থামানো যায়। নলদ্রাগের পেছনে সোলাপুর হায়দ্রাবাদ রাস্তার ধার দিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়া হয়েছিল। নলদ্রাগ থেকে 40 মাইল দূরে ছিল দালাম। যদিও প্রতিরোধ ব্যবস্থা গড়ার জন্য জায়গাটা খুব ভালো ছিল না, এখানে প্রতিরোধ গড়ে এগিয়ে আসা শত্রুদের কিছু সময় আটকানো সম্ভব ছিল। দালামের পর ছিল হুমনাবাদ, যা রাজধানী থেকে 100 মাইল দূরে। প্রতিরোধ করার দিক থেকে এটি নলদ্রাগের মতোই গুরুত্বপূর্ণ ছিল। এলাকাটি ছিল পাহাড়ি এবং সেখানে একটু পরপর অনেকগুলো স্থান ছিল যেখানে শত্রুকে থামানো সম্ভব ছিল। এরপর কিছু দূর এগিয়ে গেলে ভূপ্রকৃতি নির্ভর প্রতিরোধ ব্যবস্থা আর তেমন নেই। সেখান থেকে রাজধানী পর্যন্ত রাস্তা প্রায় পরিষ্কার। নিঙ্গামপালিতে শুধু কিছু স্বল্প এলাকা বিস্তৃত পাহাড়ি অঞ্চল ছিল। এসব ছিল রাজধানী থেকে মাত্র 10 মাইলের দূরত্বে। 13 তারিখ দিনের বেলা ট্যাঙ্ক বাহিনী আক্রমণ শুরু করে। তাদের মধ্যে ছোট একটি অংশ ওসমানাবাদের দিকে চলে যায়, কিন্তু তাদের মূল শক্তি পশ্চিমে এগিয়ে যায় নলদ্রাগের দিকে। স্থলের বাহিনীকে সহায়তা করে ভারতীয় বিমান বাহিনী। তারা অনবরত বোমা ফেলেই যেতে থাকে। নলদ্রাগে অবস্থিত আমাদের সৈন্যদের উপর তারা আক্রমণ চালায়। ট্যাঙ্কবহর সাবধানতার সঙ্গে এগিয়ে যায় এবং সেখানে অবস্থিত হায়দ্রাবাদ সুরক্ষা বাহিনীর ফিল্ড গানের একেবারে সামনাসামনি চলে আসে। অভ্রান্ততার সঙ্গে ফিল্ড গান উড়িয়ে দেয় 6টি, অন্য একটি রিপোর্ট অনুযায়ী 8টি ভারতীয় শেরমান ট্যাঙ্ক। এর ফলে সামনের কলামের ট্যাঙ্ক বহরের মধ্যে ধাঁধা সৃষ্টি হয়েছিল এবং তারা যেখান থেকে আসা শুরু করেছিল সেখানে ফিরে যেতে বাধ্য হলো। উত্তরের দিকে তাদের যে ইউনিটটি এগিয়ে যাচ্ছিল তারা কোনো বাধা ছাড়াই এগোতে থাকে। তারা অনবরত বোমা ফেলার পর ওসমানাবাদে প্রবেশ করে। এরপর তারা উত্তরেই এগোতে থাকে ইয়েদমির দিকে। তাদের মূল লক্ষ্য লাটুরে প্রবেশ করা। যদিও তারা কোনো বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছিল, তারা এগোচ্ছিল খুব সীমিত পর্যায়ে। পশ্চিম থেকে আক্রমণ শুরু হয় আরেকটি ভারতীয় ট্যাঙ্ক বহর, যারা হায়দ্রাবাদ পরিবেষ্টিত ভারতের মংলা অঞ্চলে আগেই অবস্থান করছিল। তারা সুরিয়াপেট নামক এলাকার দিকে এগোতে থাকে। তারা কোন দিক দিয়ে গিয়ে সুরিয়াপেট হয়ে রাজধানীর দিকে এগোবে তা তখনও বলা যাচ্ছিল না। তাদের থামানোর জন্য যে বাহিনীটি ছিল তার অবস্থান ছিল মুশি নদীর পশ্চিম তীরে। তাদের ছিল না কোনো ফিল্ড গান, কেবল মর্টার দ্বারা সজ্জিত ছিল তারা মোটেও শক্তিশালী ছিল না। ধারণা করা হচ্ছিল ভারতীয় বাহিনী তাদের পার করে রাজধানী যাওয়ার জন্য 4টি রাস্তার একটি বেছে নেবে, কিন্তু রিপোর্ট পাওয়া গিয়েছিল ভারতীয় সেনারা সোজা সুরিয়াপেটের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল তুলনামূলকভাবে কিছুটা শক্তিশালী। পশ্চিম সীমান্ত থেকে আসা অন্য খবরগুলো তেমন ভীতিকর ছিল না। ছোট ছোট কিছু ভারতীয় বাহিনী হালকা স্টুয়ার্ট ট্যাঙ্ক নিয়ে সেদিক থেকে আক্রমণ চালাচ্ছিল, কিন্তু তারা আমাদের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। সবচেয়ে ত্রাস সৃষ্টিকারী খবর ছিল যে ওয়ার্দা নদীর উপর দিয়ে যে রেলপথ সেতু তা ধ্বংসের জন্য যেসব সৈন্য ও ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে তারা বৃষ্টি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে এবং ভারতীয় বাহিনী বৃষ্টি পাড়ি দিয়ে বৃষ্টির সুরক্ষা নিশ্চিত করেছে। ভারতীয় বাহিনী যাতে আরও এগোতে না পারে সেই লক্ষ্যে ওই স্থানে আরও যেসব ছোট ছোট সেতু ছিল তা ঠিকই ধ্বংস করা হয়েছিল, কিন্তু তাতে আর তেমন লাভ হয়নি। অন্যান্য দিক থেকে যেসব খবর পাওয়া যায় তার মধ্যে উত্তর এবং উত্তর পূর্ব থেকে যেসব খবর পাওয়া যাচ্ছিল তা ছিল খুবই আবছা এবং বিভ্রান্তিকর। জালনা এলাকা থেকেও বিভ্রান্তিকর খবর পাওয়া যাচ্ছিল। আওরঙ্গাবাদ সীমানা থেকে কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। পূর্ব সীমানায় বীর জেলায় তেমন কোনো প্রতিরক্ষা বাহিনী ছিল না, কিন্তু খবরে জানা গেল তেমন কোনো আক্রমণ সেদিক থেকে আসছে না।
অন্যদিকে রিপোর্ট পাওয়া গেল যে হুবলি মনিরাবাদ রেলওয়ে হয়ে ভারতীয় সেনাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আমাদের তেমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। স্বেচ্ছাসেবক সহ কিছু ইঞ্জিনিয়ার দল সেখানে অবস্থান করছিল। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল। ভারতীয় একটি বাহিনীকে তারা প্রায় নিঃশেষ করে দিয়েছিল। তারা সেখানে খুব ভালো ফল এনে দিচ্ছিল। সবচেয়ে ভয়াবহ খবর পাওয়া যাচ্ছিল দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে। ভারতীয় বিমান বাহিনী ওয়ারাঙ্গাল, বিদর, রিচুর, আদিলাবাদ, আওরঙ্গাবাদ বিমানবন্দরে ব্যাপক বোমা বর্ষণ করে সেগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেখানে এত পরিমাণ বোমা বর্ষণ হচ্ছিল যে 5টির মধ্যে মাত্র একটি বোমা রানের ওপর পতিত হচ্ছিল। কেবল হাকিমপেট বিমান ঘাঁটিতেই আমাদের কিছু বিমানধ্বংসী সরঞ্জাম ছিল এবং সম্ভবত ভারতীয় বিমান বাহিনীকে তা আগে থেকে জানানো হয়েছিল। দেখা গেল সে এলাকার পাশ দিয়েও তারা যায়নি। আর্মি হেডকোয়ার্টারে কিছুক্ষণ কাটিয়ে আমি নিজামকে ফোন দিই। আমরা কোনো ধরনের আনুষ্ঠানিকতাকে বর্জন করে কথা বলি। এখন কি করা হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ বিষয়ে আমাদের আলাপ হলো। আর্মি কমান্ডারকে নিজাম ডেকে পাঠান এবং যুদ্ধে কি হচ্ছে তা বিস্তারিত জানতে থাকেন। আমি নিজামকে মনে করিয়ে দিই যে বর্তমান অবস্থায় তাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ হেডকোয়ার্টারে তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিছুক্ষণ পর আমিও ক্ষমা প্রার্থনা করে সেখান থেকে চলে যাই। কথা দিই তাকে ফোনে একটু পর সব জানানোর। জেনারেল স্টাফের অফিসারদের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম বেতার মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য আমরা যে গোপন কোড ব্যবহার করছি তা সম্ভবত ভারতকে জানিয়ে দিয়েছে কেউ। তা ভারতীয় সেনাবাহিনীর কাছে থাকার সম্ভাবনা অনেক বেশি। যতই আমি তাদের সঙ্গে কথা বললাম ততই হতভম্ব হলাম। আমাদের সেনাবাহিনীর প্রস্তুতি এতই খারাপ জেনে আমি স্তম্ভিত হলাম। এরকম অবস্থায় এই আর্মি চিফ কি করে এতটা উৎফুল্ল থাকছে ভেবে আমি রীতিমতো অস্থির হয়ে পড়লাম। আর্মি চিফের নানা ভুল ত্রুটির কথা জেনে আমার অবাক লাগছিল। এত বিচক্ষণ স্টাফ থাকতেও তার প্রস্তুতি কিভাবে এত খারাপ ছিল বুঝে উঠতে পারছিলাম না। পথ প্রদর্শনের জন্য কমান্ডার একটু পর আমার পরামর্শ নিচ্ছিলেন। আমি বুঝতে পারলাম আর্মি চিফের ওপর আস্থা রাখা আমাদের উচিত হয়নি, কিন্তু সময় এমন ছিল না যে কাউকে দোষারোপ করা যাবে। নিজামকে সব জানানোর পর তিনি খুবই বিস্মিত হয়েছিলেন। ব্যবস্থা এমন নেওয়া হলো যে সব কমান্ড পাশ করানোর জন্য আগে আমাকে দেখানো হবে এবং আমার অনুমতি পেয়েই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আর্মি চিফের সব আত্মবিশ্বাস যেন কোথায় গায়েব হয়ে গিয়েছিল। আমি তার মধ্যে আশা জাগানোর চেষ্টা করলাম এবং বললাম সাহস না হারাতে। এরপর আমি নিজামের সঙ্গে দেখা করতে গেলাম। নিজামের সঙ্গে একটু পরপর দেখা করা এবং তাকে সাহস জাগানো খুবই দরকার ছিল। মাহবুব আলী খান নামে একজন সরকারি কর্মকর্তা আমাদের সঙ্গে ছিলেন আমাকে সব কাজে সহায়তা করার জন্য। তিনি ছিলেন অদম্য মানসিক শক্তির অধিকারী এবং ঠান্ডা মাথার মানুষ। তার মাধ্যমে আমি করাচিতে অবস্থিত এজেন্ট জেনারেল আমাদের রাষ্ট্রদূত মুস্তাক আহমেদের কাছে এবং জাতিসংঘে অবস্থিত আমাদের প্রতিনিধিদের কাছে তথ্য আদান প্রদানের কাজ করেছিলাম। মাহবুব আলী খানকে আমি ডাইরেক্টর জেনারেল অব কোঅর্ডিনেশন নামে একটি পদ দিয়েছিলাম। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের লক্ষ্যে আগেই আমি তৈরি করে রেখেছিলাম। KM মুন্সিকে তার অফিস থেকে সরাসরি সরকারি গেস্ট হাউসে স্থানান্তরের কাজটি আমি তাকে দিয়েছিলাম। আমাকে জানানো হলো যে মুন্সিকে যত্নের সঙ্গে গেস্ট হাউসে স্থানান্তর করা হয়েছে। তার গার্ডদের আর্মি ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। রেডিও মাধ্যমে এই কথাটি ভালোভাবে প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল যাতে কিনা দিল্লিতে অবস্থিত হায়দ্রাবাদের রাষ্ট্রদূত এজেন্ট জেনারেলকেও এমন যত্ন নেওয়া হয়। হেডকোয়ার্টারে ফিরে যা জানলাম তাতে ভেতর কেঁপে উঠলাম। নলদ্রাগে আমাদের প্রতিরক্ষা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জানতে পারলাম বাকি সৈন্যদের সেখান থেকে দালামে ফিরে যাওয়ার আদেশ করা হয়েছে। সেখান থেকে ভারতীয় সেনারা সরে গিয়েছিল। তা সত্ত্বেও সেখান থেকে আমাদের সৈন্য কেন অপসারণ করা হয়েছে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। উদ্বেগের সঙ্গে জানতে পারলাম নলদ্রাগ পাহাড়ি এলাকার সেতুটিও এখন পর্যন্ত ধ্বংস করা হয়নি। সৈন্যদের দালামে ফিরিয়ে না এনে তাদের সাহায্যের জন্য আরও সৈন্য সেখানে কেন পাঠানো হলো না? আমাকে জানানো হলো আকাশ থেকে বোমা ফেলা হচ্ছে বলে সেখানে সৈন্য পাঠানো সম্ভব হয়নি। আমার আত্মবিশ্বাস কেঁপে উঠেছিল। আমি কঠোর আদেশ দিয়েছিলাম
যেন আমাকে না জেনে কোনো সৈন্য এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার কোনো বড় সিদ্ধান্ত না নেওয়া হয়। আরও জানতে পারলাম নলদ্রাগ পাহাড়ি এলাকার বৃষ্টি পার হয়ে ভারতীয় সেনারা এগিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে একটি গুলি চালানোর লোকও সেখানে নেই। সেনাপ্রধান বৃষ্টি ধ্বংস করতে না দিয়ে আমাদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছেন। তাছাড়া তিনি আমাকে নিশ্চয়তা দিয়েছিলেন যে সেদিনকার মতো ভারতীয় সেনারা আর এগোতে পারবে না। তার মতে দালাম পৌঁছতে ভারতীয় সেনাদের পরদিন সারাদিন সময় লেগে যাবে, ফলে সেখানকার পাহাড়ি এলাকায় ভালো ধরনের একটা প্রতিরোধ গড়ে তোলা যাবে। অথচ সেখানে তখন সংবাদ পাঠানো হয়েছিল যাতে ভারতীয় সেনারা তাদের কাছে পৌঁছানোর আগে তারা সেখান থেকে পিছু হটে হায়দ্রাবাদ চলে আসে। আর্মি চিফ হেডকোয়ার্টারে রইলেন তত্ত্বাবধানের জন্য। জেনারেল স্টাফদের নির্দেশ দেওয়া হলো তাকে এবং আমাকে সব ধরনের গুরুত্বপূর্ণ খবর সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার জন্য। আমি চলে গেলাম সন্ধ্যায় নিজামের সঙ্গে আবারও দেখা করার জন্য। জানতে পারলাম বিমান থেকে বিভিন্ন বিমানবন্দরে বোমা হামলা ছাড়া তেমন কোনো ঘটনা তখনও ঘটেনি। নলদ্রাগ ও ওয়ার্দা ব্রিজ ধ্বংস করতে ব্যর্থ হওয়ায় আমি বুঝে নিয়েছিলাম যে আমাদের সেনাবাহিনী কোনো ধরনের বিধ্বংসী কাজ করার জন্য আর যোগ্য নয়। আমি ভরসা করতে পারতাম শুধুই সিভিল ইঞ্জিনিয়ারদের উপর, যারা ওগুলো নির্মাণ করেছিল। তাদের দায়িত্ব দিয়ে আমি তাদের কাছ থেকে হ্যাঁ বোধক উত্তর পেয়েছিলাম, যদিও তাদের কাছে গোলা বারুদের অনেক ঘাটতি ছিল। একমাত্র সুপরিকল্পিত এবং সঠিকভাবে কার্য সম্পাদনের মাধ্যমেই তারা ধ্বংসকরণ কাজ পরিচালনা করতে পারত। তাদের মধ্যে আমি যথেষ্ট সাহস এবং উৎসাহ লক্ষ্য করেছিলাম।